নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। এর আগে যে সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এনটিপিসির জন্য বিশেষ করে এই সেটগুলো দেওয়া হচ্ছে, কিন্তু এছাড়াও আরআরবি গ্রুপ ডি, এসএসসি, এমটিএস বলো, আরও যেসব পিএসসি ক্লার্ক যে পরীক্ষা আছে সেগুলোর জন্য কিন্তু এই জিকে সেটটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর গ্রুপ ডি বেরোনোর পরে, গ্রুপ ডি যখন ফর্ম ফিল আপ হবে তখন আমরা সায়েন্সের ভাগটা বাড়িয়ে দেবো, তখন থেকে সায়েন্সের জন্য প্রিপারেশান দেওয়া শুরু করবো। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, নিচের কোনটি জৈন ধর্মে মহাবীর দ্বারা যোগ করা হয়েছিল? বলছে জৈন ধর্মের কিছু তোমরা জানো, এগুলো ব্রহ্মচর্য, অহিংসা, সত্য, অপরিগ্রহ, এগুলো জৈন ধর্মের কি তোমার এক একটা পার্ট। তো মহাবীর দ্বারা যোগ করা হয়েছিল কোনটি? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এই ব্রহ্মচর্য, এইটা মহাবীর দ্বারা যোগ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, জিস্যাট 31 জিস্যাট 31 হলো একটি পরীক্ষামূলক স্যাটেলাইট, টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট নাকি নেভিগেশনাল স্যাটেলাইট? তো রাইট অ্যান্সার কোনটা? জিস্যাট 31, এটা কি? এটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, ভীষণই গুরুত্বপূর্ণ। জিস্যাট 31 হচ্ছে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। নেক্সট কোশ্চেন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কার দ্বারা পাস হয়? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি নাকি ওয়ারেন হেস্টিংস? তো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যেটা 1856, তাই না, 1856 সালে পাস হয়, কিন্তু এটা কার দ্বারা পাস হয়? তো রাইট অ্যান্সার অপশান এ, লর্ড ক্যানিং দ্বারা কিন্তু তোমার হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কিন্তু পাস হয়। এবং যদি বলা হয়, দেখো, লর্ড ডালহৌসি কিন্তু এই যে মানে কি বলবো, এই যে আইন সংক্রান্ত এই বিষয়ে আনেন কিন্তু লর্ড ডালহৌসি, কিন্তু পাস করান কিন্তু লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হলো কন্যাকুমারী, করন্দি, ইন্দিরা পয়েন্ট নাকি কেপ কমরিন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ইন্দিরা পয়েন্ট। দেখো, ভুল করে কেউ আবার কন্যাকুমারী করে দিও না, কেননা কথায় আমরা বলি কাশ্মীর টু কন্যাকুমারী, তো কাশ্মীর উত্তরে নর্থে আছে আর কন্যাকুমারী সাউথে। তো রাইট অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট, কিন্তু ভারতের ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তে কিন্তু ইন্দিরা পয়েন্ট। এইখানে দু একটা জিনিস বলি। দেখো, প্রথম কথা হচ্ছে ইন্দিরা পয়েন্ট তো দক্ষিণতম বিন্দু, এবং এই যে ইন্দিরা পয়েন্ট, এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর জেলা এবং গ্রেট নিকোবর তহসিলের অধীনে আসে কিন্তু, ঠিক আছে? কি বললাম? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর ও গ্রেট নিকোবরের এর মধ্যে কিন্তু এই ইন্দিরা পয়েন্ট, এই জায়গাটা কিন্তু আসে। ক্লিয়ার? তো দেখো, এইখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি, যে পরীক্ষা আসতে পারে যে ইন্দিরা পয়েন্ট এর আগের নাম কি ছিল? তো আগের নাম ছিল পিগমেলিয়ন পয়েন্ট। কি? পিগমেলিয়ন পয়েন্ট। ওকে, তো ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল? পিগমেলিয়ন, এটা কিন্তু, হ্যাঁ, পিগমেলিয়ন পয়েন্ট এবং পার্সন পয়েন্ট। কি বললাম? ইন্দিরা পয়েন্টের আগের নাম ছিল পিগমেলিয়ন পয়েন্ট এবং পার্সন পয়েন্ট। দেখো, এইখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এই 1984 সালটা হচ্ছে 1984, ইন্দিরা গান্ধী এটার কিন্তু নামকরণ করেছিল, এই ইন্দিরা পয়েন্ট। এই কারণে দেখো, ইন্দিরা গান্ধী যেহেতু এই পিগমেলিয়ন পয়েন্ট এবং পার্সন পয়েন্টের নামকরণ করেছিল, তাই এর নাম হয়েছে ইন্দিরা পয়েন্ট। তো সব কিছুর পিছনে কিন্তু কিছু না কিছু কারণ থাকে নামের পিছনে, তো এই কারণগুলো জানলেই দেখবে তোমরা কিছুটা জিনিস মনে থাকবে খুব তাড়াতাড়ি। ক্লিয়ার? মানে অনেক দিন মনে থাকবে। আচ্ছা, এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, ঠিক আছে? আর অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো আমি তোমাদের শেয়ার করে যাব। চলো নেক্সট কোশ্চেন। বলছে বিশিষ্ট সমাজ সংস্কারক এবং নারী শিক্ষা কর্মী পণ্ডিতা রমাবাঈ সরস্বতী দেশের একজন মহান পণ্ডিত ছিলেন। তাহলে রমাবাঈ সরস্বতী তিনি কোন সাহিত্যের একজন মহান পণ্ডিত ছিলেন? ইংরেজি, সংস্কৃত, মারাঠি নাকি হিন্দি? তো রাইট আনসার, তিনি কিন্তু সংস্কৃত সাহিত্যের কিন্তু একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। কে? রমাবাঈ সরস্বতী। এনার সম্বন্ধে দু একটা জিনিস তোমরা জেনে রাখো, যে পরীক্ষায় দিতে পারে।
যে এই যে রমাবাঈ সরস্বতী তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন, তো তিনি কিন্তু আর্য মহিলা সমাজ, কি বললাম, আর্য মহিলা সমাজ। তো আর্য মহিলা সমাজ এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে রমাবাঈ সরস্বতী। ক্লিয়ার? এবং তিনি হান্টার কমিশনের সঙ্গেও কিন্তু জড়িত ছিলেন। হ্যাঁ, কেননা হান্টার কমিশন মহিলাদের শিক্ষার কথা বলে, তো হান্টার কমিশনের সঙ্গেও কিন্তু তিনি, এই রমাবাঈ সরস্বতী কিন্তু জড়িত ছিলেন। তাহলে তিনি কোন ভাষায় পণ্ডিত ছিলেন? সংস্কৃত সাহিত্যে কিন্তু পণ্ডিত ছিলেন। নেক্সট কোশ্চেন, সুশীল কুমার কোন খেলায় অলিম্পিক পদক জিতেছেন? কুস্তি, বক্সিং, ভারোত্তোলন নাকি শুটিং? তো সুশীল কুমার তিনি কিন্তু কুস্তিতে কিন্তু এই অলিম্পিক পদক জিতেছিলেন। সুশীল কুমার কিসে অলিম্পিক পদক জিতেছিলেন? কুস্তিতে। নেক্সট কোশ্চেন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এটা অন্তঃস্থীয় মিথানোয়িক অ্যাসিড নাকি অ্যাসিডিক অ্যাসিড? দেখো, পিঁপড়ের হুলে কি থাকে? তোমরা শুনে থাকবে যে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। এটা তোমরা সকলেই জানো যে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। এবার ফর্মিক অ্যাসিডের সংকেত কেমন? তো ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে, পরীক্ষায় সংকেত হিসেবেও দিতে পারে, HCOOH। ক্লিয়ার? এবার আমি তোমাদের বলেছিলাম এর আগে, যারা আরপিএফ অনেক দিন ধরে আমার সাথে করেছো বা আমার জিনিসগুলো জেনেছো বা শুনেছো, তারা জানো আমি বলেছিলাম একটা কার্বন কোনো কম্পাউন্ডে, মানে কোনো অর্গানিক কম্পাউন্ডে যদি একটা কার্বন থাকে তখন সেটাকে বলা হয় মিথ, যদি দুটো কার্বন থাকে তখন হয় ইথ। এগুলো ডিটেলসে আবার বলবো, কোনো চিন্তার কিছু নেই, যখন সায়েন্সের পার্টটা আমি দেবো তখন আরও ডিটেলসে এগুলো বলবো। তো যেহেতু এখানে একটা কার্বন আছে, তো এর এই যে ফর্মিক অ্যাসিড, এর আরেকটা নামই হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে অপশান সি ইজ আ রাইট আনসার। তো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পরীক্ষায় ফর্মিক অ্যাসিডও দিতে পারে, বা ফর্মিক অ্যাসিডের জায়গায় তারই আর এক নাম মিথানোয়িক অ্যাসিড দিতে পারে। যদি বলি অ্যাসিডিক অ্যাসিড, তো অ্যাসিডিক অ্যাসিড মনে রাখবে এর সংকেত হচ্ছে CH3COOH। তো একে আর এক কথায় বলা হয় ভিনিগার। তো যদি বলা হয় ভিনিগারে কোন অ্যাসিড থাকে, তখন তোমাদের অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো, ভিনিগারে এইখানে একটা কার্বন আছে দেখতে পাচ্ছ, আর এইখানেও একটা কার্বন আছে। তো মনে রাখবে যেহেতু দুটো কার্বন তাই ইথ হবে। তো ভিনিগারকে কিন্তু ইথানোয়িক অ্যাসিডও বলা হয়, মানে অ্যাকচুয়ালি ভিনিগারকে না, অ্যাসিটিক অ্যাসিডকে কিন্তু ইথানোয়িক অ্যাসিডও বলা হয়। আর ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে তোমরা জানো? দুধ থেকে দই, মানে দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড তোমার তেঁতুলে থাকে। তো চলো নেক্সট কোশ্চেন, বলছে ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়? সুরাট, কলকাতা, মুম্বাই নাকি গোয়া? ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় গঠিত হয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সুরাটে কিন্তু ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি গঠিত হয়েছিল। পারমাণবিক শক্তি উৎপাদনে পাবলিক সেক্টরের উদ্যোগের মধ্যে যৌথ উদ্যোগের অনুমতি দেওয়ার জন্য সংসদে পারমাণবিক শক্তি সংশোধন বিল কবে পাস করা হয়? 2015, 2012, 2014 নাকি 2010? তো রাইট অ্যান্সার 2015 সালে কিন্তু এই পারমাণবিক শক্তি উৎপাদনকে পাবলিক সেক্টর, মানে অ্যাকচুয়ালি পাবলিক সেক্টরের মধ্যে যাতে এখানে সরকারের বিভিন্ন আরও বিভিন্ন সরকারি ক্ষেত্র যেন এর মধ্যে যুক্ত হতে পারে। বা একটা জিনিস মনে রাখবে, দেখে এই যে পারমাণবিক যে শক্তি উৎপাদনে এফডিআই, আমাদের ফরেস্ট ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু ডিরেক্টলি নেই, এটা মাথায় রাখবে। এফডিআই কিন্তু তুমি ডিরেক্টলি এই পারমাণবিক শক্তি উৎপাদনের যে সাথে জড়িত যে সংস্থা, ডিরেক্টলি দিতে পারবে না। কিন্তু এই সংস্থাগুলো, ধরো পারমাণবিক শক্তি উৎপাদন করতে গেলে তো বিভিন্ন মেটেরিয়ালস দরকার, তুমি সেই মেটেরিয়ালসের উপর কিন্তু ফরেক্ট ডাইরেক্ট ইনভেস্ট, যেটা ফরেক্স ডাইরেক্ট ইনভেস্ট বা এফডিআই তুমি দিতে পারো। ক্লিয়ার? বিদেশি বিনিয়োগ যেটা। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? 2015 সালে কিন্তু এই সংশোধনী বিল কিন্তু আনা হয়। নেক্সট, নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে পিরিয়ডিক টেবিল, তাতে নোবেল গ্যাস কতগুলো আছে? তো মনে রাখবে 6টা নোবেল গ্যাস আছে। এবং এই যে নোবেল গ্যাস পিরিয়ডিক টেবিলের কোন শ্রেণীতে আছে? তো মনে রাখবে গ্রুপ 18-এ কিন্তু এই নোবেল গ্যাস আছে, যারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তার মানে 2, 4, 6, এই 6টা হচ্ছে নোবেল গ্যাস আছে, যারা যারা কোনো প্রকৃতির কোনো গ্যাসের সাথে তারা রাসায়নিক বিক্রিয়া করে না, এই কারণে এদের বলা হয় নোবেল গ্যাস। ক্লিয়ার? তোমাদের এরকমও দিতে পারে যে গ্রুপ 18-এর মৌলকে নোবেল গ্যাস বলা হয় কেন?
ঠিক আছে, তখন তোমাদের একটা অপশান থাকবে যে তাদের যে বহিঃস্থকক্ষ নোবেল গ্যাসগুলোর বহিঃস্থকক্ষে ম্যাক্সিমাম অষ্টক পূর্তি থাকে, 8টা ইলেকট্রন থাকে। ক্লিয়ার? তার মানে অষ্টক পূর্তি থাকায় তারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই কারণে তারা নোবেল গ্যাস। শুধু মনে রাখবে যে হিলিয়াম শুধুমাত্র সেখানে ব্যতিক্রম। হিলিয়ামের অষ্টক ফিলাপ নেই, হিলিয়ামের কিন্তু বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে। এবার তোমাদের একটা কোশ্চেন দিতে পারে যে নিম্নলিখিত কোন নোবেল গ্যাসটির বাইরের কক্ষে অষ্টক পূর্তি থাকে না? কেননা তোমরা জানো নোবেল গ্যাস মানে বাইরের কক্ষে অষ্টক ফিলাপ থাকবে, কিন্তু হিলিয়াম এমন একটি গ্যাস যার বাইরের কক্ষে অষ্টক পূর্তি থাকে না, মানে 8টা ইলেকট্রন থাকে না। কারণ হিলিয়াম নিজেরই থাকে 2টো ইলেকট্রন, তো 8টা ইলেকট্রন কোথা থেকে হবে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, অক্সিজেন সম্বন্ধে অনেক কিছুই বলা যায়। অক্সিজেন গ্যাস কিন্তু দহনে সহায়ক গ্যাস, এবং এইখানে আর্গন। তাহলে এইখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে আর্গন। কারণ দেখো আর্গন আছে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন। তো রাইট অ্যান্সার এখানে আর্গন। তো আর্গন কিন্তু নোবেল গ্যাস। এবার এইখানে একটা জিনিস বলি, তোমাদের একটা কোশ্চেন আসে যে বাল্বে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কি ব্যবহার করা হয়? তো অ্যাকচুয়ালি কিন্তু আর্গন ব্যবহার করা হয়, কিন্তু নাইট্রোজেনও কিন্তু ব্যবহার করা হয়। এবার একটা কথা বলি, আর দেখো কোশ্চেন কতভাবে আসতে পারে। তোমাকে এইখানে বলে দিল নিচের কোনটি নোবেল গ্যাস, কিন্তু তোমাকে আর্গন দিল না, মানে নোবেল গ্যাসের এই পার্টটা দিল না, কিন্তু সেখানে নাইট্রোজেন ধরো অপশানে আছে, তখন কিন্তু অপশান কিন্তু নাইট্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। সেটা সরি নোবেল গ্যাস না, নিষ্ক্রিয় গ্যাস বলে দিল। ভালো করে বুঝবে, আমি আবারও বলছি, নোবেল গ্যাস না, তোমাকে কোশ্চেনে দিল নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নোবেল গ্যাসগুলোও তো নিষ্ক্রিয় গ্যাস না, তাহলে নোবেল গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাসই, কিন্তু তোমাকে অপশানে নোবেল গ্যাস দিয়ে দিল না, তোমাকে নাইট্রোজেন দিয়ে দিল, তখন নাইট্রোজেন কিন্তু রাইট অ্যান্সার হবে। নাইট্রোজেন কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতিতে নিষ্ক্রিয় রূপেই থাকে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, ভীষণই ইম্পর্ট্যান্ট। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে কর্ণাটকে কী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? কৈগা বা কাইগা লেখা থাকে অনেক জায়গায়, ঠিক আছে? কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত। উত্তরপ্রদেশে আছে নারোডা। তারপরে তোমার তামিলনাড়ুতে বললাম কুদানকুলাম। আচ্ছা, তামিলনাড়ুতে আর একটা আছে, সেটাও বলে দিই। তামিলনাড়ুতে কালাপাক্কাম, ঠিক আছে? কালাপাক্কাম যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, মহারাষ্ট্রে আছে তারাপুর। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ যে এই যে মহারাষ্ট্রের তারাপুর যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু ভারতের প্রথম তৈরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ক্লিয়ার? ভারতের প্রথম তৈরি, কিন্তু বিদেশি, মানে বিদেশিদের হাতে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র এটা তৈরি করেছিল। কিন্তু যদি বলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি, এটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাকি তো বললামই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, এটি সংবিধানের কত নং ধারায় বলা আছে? তো দেখো, বলছে 217, 231, 214 নাকি 215? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ 214 নং ধারায় বলা আছে যে ভারতের প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। এবং 217 যদি বলি, 217তে বলা আছে যে হাইকোর্টের যে একটি করে হাইকোর্ট থাকবে, সেটা তো 214তে বলা আছে। 217তে বলা আছে যে হাইকোর্টে যে জাজের যে থাকবে তাদের নিযুক্তির কথা বলা হয়েছে, মানে তাদের যে কিভাবে নিযুক্ত করা হবে, নিয়োগ করা হবে, সেই সম্পর্কিত সব বলা আছে কত? 217 নং ধারায়। আর 231 নং ধারায় কী আছে? 231 নং ধারায় আছে যে কোনো রাজ্যের হাইকোর্ট সে এক বা একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে এলাকা আছে সেই এলাকারও সে ওকালতি করতে পারে, এটা 231 নং বলা আছে। যেমন তোমরা জানো কলকাতা যে হাইকোর্ট, সেটা
সারাউন্ডিং মানে আমাদের পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট, কলকাতা বলছি কেন, পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট অর্থাৎ কলকাতায় যে রাজধানীতে আছে সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এলাকাকেও কিন্তু মানে ওইখানে কোনো সমস্যা হলে সেটাও কিন্তু তোমার কলকাতা হাইকোর্টে এসে মামলা দায়ের হয়। তো এটাই বলা আছে, সেটা কি 231 নং ধারায়। নেক্সট কোশ্চেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আগের নাম কি ছিল? ইন্ডিয়া অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ওরিয়েন্টাল কলেজ, নাকি মোহামেডান ওরিয়েন্টাল কলেজ, নাকি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এর মানে এর তোমার এখন বর্তমান নাম হচ্ছে কি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। তোমরা সকলেই জানো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সকলেই পরিচিত। তো এটার বর্তমান নামই হচ্ছে এখন বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এবার প্রশ্ন আছে যে এই যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতাকে মানে কে এটা তৈরি করেছিলেন? তো এই বিশ্ববিদ্যালয়ের তৈরি বলতে নামকরণ অ্যাকচুয়ালি, তো নামকরণ করেছিলেন সৈয়দ আহমেদ খান। কি? সৈয়দ আহমেদ খান কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিলেন। আর তিনি কত সালে তোমার এই কলেজ প্রতিষ্ঠা করেন? কত সালে? মানে যেটা যখন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় সেই সালটা হচ্ছে 1800 একটু গলায় মানে কাশিটা মনে হচ্ছে আটকে আছে এরকম মনে হচ্ছে, তো এর জন্য একটু কাশি হচ্ছে, এর জন্য একটু সরি, তোমরা একটু মেনটেন করে নিও বিষয়টা। যাই হোক, 1875 সালে কিন্তু এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় কার দ্বারা? সৈয়দ আহমেদ খানের দ্বারা, সৈয়দ আহমেদ খান। ক্লিয়ার? এবং পরীক্ষায় এটাও দিতে পারে যে তাহলে কত সালে এই যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সেটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, মানে এই নামে ডাকা হয়, সেটা কত সালে? তো 1920 সালে কিন্তু এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সেটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ক্লিয়ার? এবং এটাও পরীক্ষায় কিন্তু আসে যে যখন এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় তখন ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? তো মনে রাখবো সুলতান শাহজাহান বেগম। কি বললাম? সুলতান। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু রেলের ভীষণ গুরুত্বপূর্ণ। আমি দেখো এর আগে আরপিএফের জন্য একরকম পড়িয়েছি, তো প্রত্যেকটা পরীক্ষার না আলাদা আলাদা কোশ্চেনের সেট আপ হয়। তো আমি এই কারণে যে আমি আবারও বলছি যে এটা বিশেষ করে এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো কি অন্যান্য পরীক্ষা আসবে না? রেলের সমস্ত সেটের জন্যই এগুলো গুরুত্বপূর্ণ। গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, এএলপি টেকনিশিয়ান বলো, সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। তো রেল কিন্তু এই টাইপের কোশ্চেন খুব পছন্দ করে। তো যে তোমার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? তিনি ছিলেন সুলতান শাহজাহান বেগম। সুলতান শাহজাহান বেগম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবেই কিন্তু পড়ানো হবে আমাদের, প্রত্যেকটা কোশ্চেনের উপর ডিটেলস এক্সপ্লেনেশন হবে যতদূর সম্ভব। তবুও ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই দিকেও আমি লক্ষ্য রাখবো। এই কারণে 40টা কোশ্চেন নিয়ে আসছি, পরবর্তীকালে 50টা করে দেবো। যখন তোমাদের জিকেটা অনেকটা রেডি হয়ে যাবে, আমাকে এক্সপ্লেনেশন বেশি দিতে হবে না, তখন শুধু কোশ্চেনের অ্যান্সার বলে চলে যাব পরীক্ষার আগে। তো এরকম হবে। চলো, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? অরুণ কৃষ্ণন, ভার্গিস কুরিয়ান, এম.এস. স্বামীনাথন, নাকি ইন্দিরা গান্ধী? তো আশা করি এটা সকলেরই জানা উচিত। ভার্গিস কুরিয়ানকে বলা হয় ভারতে শ্বেত বিপ্লবের জনক। এবার যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনককে, দেখো যদি বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জনককে তখন হবে এম.এস. স্বামীনাথন। আর যদি বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনককে তখন অ্যান্সার হবে নামটা নরম্যান বরলগ। ঠিক আছে, নরম্যান বরলগ। তো নরম্যান বরলগ হচ্ছে বিশ্বে সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় তাহলে নরম্যান বরলগ। আর এম.এস. স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। আর যদি বলে শ্বেত বিপ্লবের জনককে তখন হবে অ্যান্সার ভার্গিস কুরিয়ান। তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই যে নরম্যান বরলগ এই যে ব্যক্তি তিনি কোথাকার বাসিন্দা? এটাও কিন্তু রেলে একবার দিয়েছিল। নরম্যান বরলগ তিনি কোথাকার বাসিন্দা? পরবর্তী কোশ্চেন দেখো, বুলন্দ দরওয়াজা কোন ভাষায় আকবরের বলছে বুলন্দ দরওয়াজায় কোন ভাষায় আকবরের দাক্ষিণাত্যের বিজয়ের কথা লিপিবদ্ধ আছে? ফার্সি, উর্দু, আরবি, নাকি গ্রিক? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ
ফার্সি ভাষায় কিন্তু এই যে বুলন্দ দরওয়াজায় যে আকবরের যে দাক্ষিণাত্য বিজয়, এই কথা লিপিবদ্ধ আছে হচ্ছে ফার্সি ভাষায়। ওকে, দেখো এইখানে কয়েকটা জিনিস আমি বলি। বুলন্দ দরওয়াজা যদি বলা হয় এটা কিসের সাথে জড়িত, তো মনে রাখবে যে গুজরাট যে বিজয়, ঠিক আছে, গুজরাট বিজয়ের সাথে কিন্তু এই বুলন্দ দরওয়াজা কিন্তু তোমার জড়িত। এবং এইখানে আকবরের আর দুটো বিষয় একটু না বললেই নয়, যেটা ফতেপুর সিক্রিতে কিন্তু জামা মসজিদ, যেটা হচ্ছে প্রবেশদ্বার, যেটা বলা হয় এই বুলন্দ দরওয়াজার প্রবেশদ্বার, ঠিক আছে। আর সেখানে এটাও দেয় এই যে তোমার এই যে বুলন্দ দরওয়াজা, এটা কী কী দিয়ে তৈরি, মানে তার যে পাথর দিয়ে তৈরি সেটা কেমন। তো মনে রাখবে লাল, সেখানে লাল পাথর ছিল, লাল ও বাফ বেলে পাথর, এরম টাইপের একটা নাম আছে, এটা হচ্ছে বেলে পাথর, ঠিক আছে, বেলে পাথর, লাল ও বাফ বেলে পাথর, এবং সাদা ও কালো মার্বেলে খোদাই আছে। যে মার্বেলগুলো আছে সেগুলো হচ্ছে সাদা ও কালো। এটাও পরীক্ষায় দেয় কিন্তু এনটিপিসি, বিশেষ করে রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় দেয় এগুলো। ক্লিয়ার? আমি এই কারণেই তোমাদের এগুলো ডিটেলস একটু বলছি, তোমরা শুনতে শুনতে সব কিছু মুখস্থ হয়ে যাবে। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে দাক্ষিণাত্য বিজয় কোন ভাষায়? ফার্সি ভাষায়। এই যে বুলন্দ দরওয়াজার প্রবেশদ্বার কাকে বলা হয়? সেটা হচ্ছে তোমার জামা মসজিদ, বুলন্দ দরওয়াজা হচ্ছে জামা মসজিদে প্রবেশের যে প্রবেশদ্বার, সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। এই বুলন্দ দরওয়াজা কী কী নিয়ে গঠিত? সেটা হচ্ছে লাল ও বাফ বেলে পাথর এবং সাদা ও মার্বেল, তোমার কালো মার্বেল খোদাই করা, এরকম আছে। তো এগুলো জাস্ট একটু মনে রেখো। এবং সেখানে যে কী কী শিলালিপি যে আছে সেগুলো কী লেখা আছে, এখানে ধর্মীয় ও সহিষ্ণুতার কথা বলা আছে, ধর্মীয় সহিষ্ণুতার কথা কিন্তু বলা আছে সেখানে। তারপরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তো দাক্ষিণাত্য বিজয়ের কথা লিপিবদ্ধ আছে, এইসব ব্যাপারগুলো আছে। চলো পরবর্তী কোশ্চেন কী আছে দেখি। বলছে দিল্লির জামা মসজিদের নির্মাণ কাজ শেষ কত সালে হয়েছিল, মানে কত সালে শেষ হয়েছিল দিল্লির জামা মসজিদ এর নির্মাণ কাজ? 1652, 1655, 1653 নাকি 1656? তো রাইট আনসার অপশান নাম্বার ডি, 1656। 1656 সালে কিন্তু এই জামা মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছিল। এরকম দু একটা কোশ্চেন কিন্তু রেল দেবে, যদি মনে না থাকে পুরো ইগনোর করবে, আর যদি জানা থাকে সেটাকে অবশ্যই করে চলে আসবে। ইন্ডিয়া আফটার গান্ধী এই আখ্যানমূলক ইতিহাস কে লিখেছেন? মালতী রায়, রামচন্দ্র গুহ, অরুন্ধতী রায় নাকি শিশির ধৌলি? তো রামচন্দ্র গুহ এই ইন্ডিয়া আফটার গান্ধী এই যে আখ্যানমূলক ইতিহাস সেটা লিখেছেন হচ্ছে রামচন্দ্র গুহ। ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এইখানে দু একটা জিনিস আমি একটু বলে রাখি, যে এই যে রামচন্দ্র গুহর গান্ধী সম্বন্ধে তার সর্বশেষ একটা বই মনে হয় গান্ধী, ঠিক আছে, আমার এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু এইটা পরীক্ষায় দেয় যে রামচন্দ্র গুহর সর্বশেষ বই কোনটি। তো এটা তোমরা একটু জেনে রেখো। ক্লিয়ার? বন্দে ভারত এক্সপ্রেস কি বলছে? দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস দেশের মধ্যে, আচ্ছা কার মধ্যে চালু হয়? দেখো প্রথম বন্দে ভারত এক্সপ্রেস তো তোমরা জানোই যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল তোমার দিল্লি টু বারাণসী, তাই না? এখানে বারাণসী আছে। আচ্ছা তাহলে দিল্লি টু বারাণসী হচ্ছে প্রথম। মনে রেখো দিল্লি থেকে বারাণসী হচ্ছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। সেটা কত? 2019 সালে। এগুলোকে প্রথম যাই হবে সেগুলো ইম্পর্টেন্ট। 2019 সালের 17ই ফেব্রুয়ারি। 2019 সালের 17ই ফেব্রুয়ারি কিন্তু দিল্লি টু বারাণসী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে দিল্লি টু কাটরা হচ্ছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। ক্লিয়ার? এবং এটা মেক ইন ইন্ডিয়ার প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়েছিল, এবং এর ম্যাক্সিমাম যে স্পিড সেটা হচ্ছে 160 কিমি পার ঘন্টা। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 160 কিমি পার ঘন্টা। পরবর্তী কোশ্চেন বলছে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি কবে গঠিত হয়? গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি 1984, 1985, 1986 নাকি 1987? তো রাইট আনসার হচ্ছে অপশান নাম্বার এ, 1984-এ কিন্তু এই গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি গঠিত হয়।
আচ্ছা, এইখানে একটা জিনিস বলি যে এই যে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি, এটা কি আগেও কি এই নামে ছিল? না, এর আগের নাম ছিল, তোমরা শুনে থাকবে সবাই, বিড়লা হাউস। তো এই কারণেই বলি আমি কিন্তু আপডেটেড সব কিছু দেবো। তো তোমরা যারা যারা হাউস লেগে থাকবে তারা দেখবে অনেক কিছু জানতে পারবে। তো গান্ধী স্মৃতি ও নিদর্শন সমিতি, এর আগের নাম ছিল কিন্তু বিড়লা হাউস। তো এই বিড়লা হাউসের বর্তমান নাম তোমার হচ্ছে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি এর নাম। ওকে, আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, যখনই গান্ধীর কথাটা হলো, গান্ধী স্মৃতি, তো গান্ধীজি কত সালে অ্যাকচুয়ালি মারা গিয়েছিলেন না, তাকে হত্যা করা হয়েছিল কার দ্বারা? নাথুরাম গডসে দ্বারা। তো কত সালে? সেই সালটা হচ্ছে 30 জানুয়ারি, ঠিক ভারত স্বাধীন হওয়ার পরের বছর। তো 1948 এর 30 জানুয়ারিতে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। ওকে, চলো নেক্সট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা অন করে দিও, আর শেয়ার করো একটু। চলো, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ফসলের জন্য সর্বনিম্ন সমর্থন মূল্য সুপারিশ করে? নীতি আয়োগ, নাবার্ড, এফসিআই নাকি সিএসিপি? তো রাইট অ্যান্সার সিএসিপি কিন্তু অ্যাকচুয়ালি এই ফসলের জন্য যে সর্বনিম্ন সমর্থন মূল্য সেটা সুপারিশ করছে তোমার সিপি। এবার পরীক্ষা আসতে পারে সিএসিপির এর সম্পূর্ণ নাম কি? তো কমিশন, সিএসিপির সম্পূর্ণ নাম হচ্ছে কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। ফুল ফর্ম দিতে পারে সিএপিসির ফুল ফর্ম, সিএসিপির ফুল ফর্ম কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। ক্লিয়ার? এটা হচ্ছে সিপির সম্পূর্ণ নাম, এবং এরই কাজ হচ্ছে ফসলের সর্বনিম্ন সমর্থন মূল্য সুপারিশ করা। এবার যদি পরীক্ষা আসে যে এই যে কৃষি মূল্য কমিশন, এই সিএসিপি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো 1965 কিন্তু এটা এই কৃষি মূল্য কমিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং 1985 মানে আগে ছিল কৃষি মূল্য কমিশন 1965। ক্লিয়ার? পরে এটা সিএসিপি নামে এটা ট্রান্সফার হচ্ছে 1985 কিন্তু এটা নতুন করে তোমার এই সিএসিপি যেটা এই নতুন নাম সংযোজন হয়। আচ্ছা, এখানে নীতি আয়োগ তো তোমরা জানো, নীতি আয়োগ নিয়ে বলার কিছু নেই। নীতি আয়োগ ভারত সরকারের পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, যেটা নীতি ট্যাঙ্ক। ওকে, আচ্ছা, নাবার্ডও তোমরা জানো যে নাবার্ড হচ্ছে কি, নাবার্ডের ফুল ফর্ম কি? পরীক্ষা আসে। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা একটা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের ব্যাপার নিয়ে সব বলা হয়। আর এফসিআই কি? এফসিআই হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আর এটাও অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়, যেটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার যে চাল দেয় বা যাই দেয়, সেটা হচ্ছে এফসিআইয়ের এইখান থেকে, গোডাউন থেকেই কিন্তু সেটা আসে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ যেটা ইউএন, তো ইউএনের টোটাল 15টা সদস্যপদ আছে, তার মধ্যে স্থায়ী সদস্যপদ হচ্ছে তোমার হচ্ছে 5টা। তারা কারা কারা তোমরা সকলেই জানো, এবং বহুবার এটা পড়িয়েছি যে স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য হচ্ছে 5টা, আর অস্থায়ী সদস্য বাকি 10টা। এই যে 10 জন অস্থায়ী সদস্য, তারা এইটাই বলেছে তাদের এই মেয়াদ কত? তো মেয়াদ হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর পর পর কিন্তু তারা তোমার 2/3 করে, মানে 3 ভাগের 2 ভাগ তোমার বাদ হয়ে করে 2/3 করে বাদ হয়, আবার যুক্ত হয়। এই 10 জন অস্থায়ী সদস্যরা তারা পরপর যুক্ত হয়, এবং 10 জন অস্থায়ী সদস্যের নামও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। আর ইউএন দিবস যদি বলি তো 24শে অক্টোবর ইউএন দিবস। চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোনটি রাজস্থানে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ? পিচোলা লেক, পাঁচপাদরা লেক, পুষ্কর লেক নাকি রঙ্গসাগর লেক? তো দেখো, পিচোলা লেক, পুষ্কর লেক, রঙ্গসাগর লেক এগুলো সবই কিন্তু রাজস্থানে, কিন্তু এগুলো সব স্বাদু জলের হ্রদ। তার মানে এই যে পাঁচপাদরা লেক এটাই কিন্তু তোমার হচ্ছে
পাঁচপদরা লেক এগুলো হচ্ছে তোমার কি লবণাক্ত জলের হ্রদ, পাঁচপদরা লেক লবণাক্ত জলের হ্রদ। তারপরে রাজস্থানের সম্বর লেকও কিন্তু লবণাক্ত জলের হ্রদ। আচ্ছা, রাজস্থানের আরও কয়েকটা লেক বলি যেগুলো মিষ্টি জলের হ্রদ, সেগুলো নামটা শুনে রাখো, কেননা পরীক্ষায় দিতে পারে। তো শুধু মনে রাখবে সম্বর লেক তো সবাই জানো, সম্বর লেক আর পাঁচপদরা লেক এই দুটো লবণাক্ত, বাকি ম্যাক্সিমাম মিষ্টি। যেমন জয়সামন্দ লেক, রাজসামন্দ লেক, আনা সাগর লেক, শিলিশেদ লেক, নাক্কি লেক, এটাও পরীক্ষা আসে। নাক্কি লেক কোন রাজ্যে অবস্থিত? তো নাক্কি লেক কিন্তু তোমার রাজস্থানে অবস্থিত। পুষ্কর তো তোমরা জানো, পুষ্কর লেক রাজস্থান, এবং পুষ্কর দিয়ে একটা পশু মেলা আছে, ঠিক আছে? তো এটাও রাজস্থানের একটা পশু মেলা, তাই না? এই মেলায় পশু কেনা বেচা হয়। তারপর ডুগরি লেক, হ্যাঁ, এগুলো কিন্তু একটু মনে রেখো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। আর এখন দেখছো তো অনেক আননোন টাইপের নাম আসছে, যেগুলো হয়তো মানে শুনেই নি অনেকে, আমরাও নাও শুনতে পারি। তো সেগুলো যত আসছে তত নতুন নতুন আমি সংযোজন করে দেবো বা করিয়ে দিচ্ছি। ওকে, চলো। বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি সংসদে পাশ হয়েছিল কত সালে? 2009। দেখো, পাস করা আর ইমপ্লিমেন্ট করা মানে কার্যকর করা দুটো আলাদা। তো আমাকে বলেছে পাস হয়েছিল, তো 2009, 2010, 2011 নাকি 2006? তো 2009 সালে কিন্তু এটা পাস হয়েছিল সংসদে। আর 2010 সালের যত সম্ভব এপ্রিল, 1 এপ্রিল হতে পারে, 2010 সালের 1 এপ্রিল যত সম্ভব, তাও তোমরা দেখে নেবে। এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়, যেটা হচ্ছে সর্বশিক্ষা মিশন আইন, সর্বশিক্ষা যে মিশন, সেই মিশনের মাধ্যমে কিন্তু এটা কার্যকর করা হয়। 2009 সালে পাশ করা হয় সংসদে, 2010 সালে কিন্তু এটা তোমার এই বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন কিন্তু পাশ করা হয়েছিল। এবং এই যে অ্যামেন্ডমেন্ট বিলটা হয়েছিল সেটা হচ্ছে 86তম সংশোধন আইনের মাধ্যমে কিন্তু এই বিলটা ব্যাপার হয়েছিল, যে পিতামাতার দায়িত্ব প্রত্যেক মানে সন্তানকে তাদের যে শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষার যে জায়গাটা, সেটা পিতামাতার দায়িত্ব কর্তব্য, এটা এনেছিল 86তম সংশোধনের মাধ্যমে। সেটা আবার 2002-এর 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সেটা জাস্ট বলে দিলাম, এটা ওর সাথে রিলেটেড বলে দিলাম। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে অবশ্যই ভারতের সর্বনিম্ন মহিলা লিঙ্গ অনুপাত সহ রাজ্য কোনটি? বলছে লিঙ্গ অনুপাত সবথেকে কম কেরালা, পশ্চিমবঙ্গ, হরিয়ানা না উত্তরপ্রদেশ? তো সবথেকে কম লিঙ্গ অনুপাত হচ্ছে, মানে অনুপাত ঠিক নেই, সেটা হচ্ছে হরিয়ানা। আর সবথেকে ভালো লিঙ্গ অনুপাত সেটা হচ্ছে কেরালা। মানে 1000 জন যদি পুরুষ হয় তাহলে 1024 জন, এইখানে হচ্ছে তোমার 1024 না তার বেশিও মনে হয়, 1084, সরি 24 না, 1084 তোমার মেয়ে। তো কেরালায় লিঙ্গ অনুপাত সবথেকে ভালো, আর হরিয়ানায় লিঙ্গ অনুপাত সবথেকে কম, সেটা হচ্ছে তোমার 879। বর্তমানে 879, বা ডেটা একটু চেঞ্জ হতে, না ডেটা তো তোমার 2011 সালে, তো ডেটা চেঞ্জ হওয়ার কিছু নেই, তো 879, কারণ 2011-র পরে আর কোনো জনগণনা হয়নি। ক্লিয়ার? আর যদি দেখো, এটা তো ভারতের রাজ্যের কথা বলেছে, কিন্তু যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলতো, তো মনে রাখবে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে ভালো ফল হচ্ছে পন্ডিচেরি, বা যার বর্তমান নাম পুডুচেরি। ক্লিয়ার? কেন্দ্রশাসিত অঞ্চলে সবথেকে ভালো মানে লিঙ্গ অনুপাত সবথেকে ভালো হচ্ছে পুডুচেরি, আর সবথেকে খারাপ লিঙ্গ অনুপাত হচ্ছে দমন দিউ। আর এখন তো দমন দিউ, দাদরানগর হাভেলি সব একসাথেই, তো সেই হিসাবে এখনও ডেটা যেহেতু 2011 বলছে, তো সেই হিসাবে দমন দিউই অ্যান্সার হবে, দমন দিউ, কেননা ওই সময় দমন দিউ, দাদরানগর হাভেলি আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। ক্লিয়ার? আচ্ছা, একটু মনে হয় ভুল হলো নাকি, দাঁড়াও দেখছি, না ঠিকই আছে, এটাই হবে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন। যদি কখনও কোনো ভুল থাকে, দেখো ভুল হতে পারে, হ্যাঁ, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও, তাহলে ভালো হয়, সবার ক্ষেত্রে সুবিধা হয়। নেক্সট, ভারতের আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায়? ভারতের যে আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ, তার সদর দপ্তর কোথায়? মুম্বাই, নয়ডা, বেঙ্গালুরু, কলকাতা? তো রাইট অ্যান্সার নয়ডাতে কিন্তু এই আভ্যন্তরীণ যে জলপথ প্রকল্পের সদর দপ্তর কিন্তু নয়ডাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিই, যে এটাও কিন্তু একটা পরীক্ষা এসেছিলো, যে এই যে ভারতের আভ্যন্তরীণ জলপথ, এর টোটাল দৈর্ঘ্য, আনুমানিক মোট টোটাল দৈর্ঘ্য কত? তো এটার মানটা মনে রাখো 14,5 বলে আমি মনে রাখি, 14,5 আর হচ্ছে 2 জিরো, অর্থাৎ 14,500 কিমি টোটাল, সব নদ নদী নিয়ে আভ্যন্তরীণ যে জলপথ, সেটা হচ্ছে 14,500 কিমি। এটা একটু মনে রাখো, এটা অনেক সময় ডেটা ভিত্তিক কোশ্চেন দিয়ে দেয়।
নেক্সট, জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? দিগম্বর, নিগ্রন্থ, শ্বেতম্বর নাকি অরাহন্ত? তো রাইট অ্যান্সার নিগ্রন্থ। জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় কি? নিগ্রন্থ। নেক্সট কোশ্চেন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা, মহানদী, নর্মদা নাকি কাবেরী? তো নাগার্জুন অর্জুনের সঙ্গে কৃষ্ণা, এইভাবে মনে রাখতে বলেছি। তো কৃষ্ণা নদীর উপরে কিন্তু এই নাগার্জুন সাগর প্রকল্প সেটা কিন্তু অবস্থিত। নর্মদা তোমরা জানো, সর্দার সরোবর বাঁধ, তো এইগুলো বহুবার পড়িয়েছি, আবার আসবো বিভিন্ন সেটের মধ্যে। সব কটা কোশ্চেন তো ডিটেলসে আনা সম্ভব না, তাহলে দেখা যাবে 1.5 ঘন্টা হয়ে গেছে, তাই না? সেটা তোমাদের বোরিং লাগবে। তো আমি যেটা ধরো প্রথম সেটে করে এসেছি সেটা নিয়ে ডিটেলস আর বলবো না, পরের সেটে অন্য কিছু ডিটেলসে বলবো, তারপর এইভাবে চলতে থাকবে, একটার পর একটা ডিটেলস তোমরা পেয়ে যাবে। রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে রাজ্যপাল, সংসদ, সংবিধান নাকি রাজ্য আইনসভা? তো রাজ্যের যে মন্ত্রী তাদের বেতনসমূহ নিয়ন্ত্রণ করে কিন্তু বা নির্ধারণ করে হচ্ছে রাজ্য আইনসভা। নেক্সট কোশ্চেন, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, যেটাকে বলা হয় ওপেক, তোমরা নাম শুনে থাকবে OPEC। এই যে ওপেকের ফুল ফর্ম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এর সদর দপ্তর কোথায়? ম্যানিলা, জেনেভা, ভিয়েনা নাকি দুবাই? তো অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু এই ওপেকের সদর দপ্তর অবস্থিত। ক্লিয়ার? অস্ট্রিয়ার ভিয়েনাতে। নেক্সট, ম্যানিলা তো ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। নেক্সট, যে অস্থায়ী করের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা যায় সেটি হলো সারচার্জ, সেস, ফি নাকি রেট? তো রাইট আনসার সারচার্জ। সারচার্জের মাধ্যমে এটা একটা অস্থায়ী কর যার মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা যায়। ইউরিয়া স্টিবামাইন ওষুধটির আবিষ্কর্তাকে? মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নাকি সত্যেন্দ্রনাথ বসু? দেখো, সত্যেন্দ্রনাথ বসু তো তিনি বোস সংখ্যাতত্ত্ব এরকম কিছু আবিষ্কার করেছিলেন। প্রফুল্লচন্দ্র রায় আবিষ্কার করেছিলেন কি? মার্কিউরাস। দেখো এইখানে আবার ভুল করো না, নাইট্রাইট কিন্তু, মার্কিউরাস নাইট্রাইট নাকি নাইট্রেট, এটা একটু তোমরা ভালো করে দেখে নিও। অপশানে কিন্তু এরকম দেবে, মার্কিউরাস নাইট্রাইট, মার্কিউরাস নাইট্রেট, মার্কিউরিক নাইট্রাইট নাকি মার্কিউরিক নাইট্রেট। তো 4টে অপশান, এবার তুমি বলো কীভাবে কী করবে। তো এর জন্য ঠিক করে পড়ো, এটা তোমরা একটু দেখে নিও। প্রফুল্লচন্দ্র রায় অ্যাকচুয়ালি মার্কিউরাস নাইট্রাইট নাকি মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন। আর মেঘনাথ সাহা তো তোমার মানে কি বলবো, আয়ন তত্ত্ব আবিষ্কার করেছিলেন মেঘনাথ সাহা, তাই না? তোমরা অপশান দেখলেই বুঝে ফেলবে। তো কিছু কিছু জিনিস জানা থাকলে কি অপশান দেখলে বোঝা যায়, সব কিছু তো মুখস্থ রাখা সম্ভব না, অপশান দেখেও দেখবে তুমি বুঝে ফেলবে। আর তাহলে ইউরিয়া স্টিবামাইন এটা কি? এটা বলতে পারবে ইউরিয়া স্টিবামাইন কি? এটা একটা কালাজ্বরের ওষুধ। তো কালাজ্বরের ওষুধের নাম কি? ইউরিয়া স্টিবামাইন। ক্লিয়ার? এটা ইউরিয়া থেকে তৈরি করা হয়, যা আবিষ্কার করেছিলেন হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট কোশ্চেন, কণিকা কাপ কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট নাকি বক্সিং? তো কণিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কণিকা কাপ কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কণিকা কাপ। নেক্সট, ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্তর বিষয়, মানে ভারতের রক্ষাকর্তা হচ্ছে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান হচ্ছে সমুদ্রগুপ্ত, আর ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্ত। তো তার বিষয়ে জানা যায় কোন লিপি থেকে? মান্দাসর লিপি, গঞ্জাম লিপি, সম্পদ লিপি নাকি ভিতর লিপি বা ভেতর লিপি? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান নাম্বার ডি, এই ভেতর লিপি থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্কন্দগুপ্তর বিষয় কিন্তু জানা যায়। সম্পদ লিপি কি? সম্পদ লিপি যথাসম্ভব কনিষ্কর বিষয়ে জানা যায়। ওকে, বাকিগুলো তোমরা একটু দেখো। নেক্সট, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর নাকি প্রশান্ত উত্তর নাকি আটলান্টিক প্রশান্ত? তো রাইট আনসার অপশান নাম্বার ডি, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে হচ্ছে পানামা খাল। নেক্সট কোশ্চেন, কোন অধিকারকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নাকি স্বাধীনতার অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? তো অপশান নাম্বার বি, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা হচ্ছে তোমার 32, তাই না? আমরা এই যে দুটো, এই 226 আর 32, এই দুটো তোমার ধারা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? এই 32 যেটা সাংবিধানিক প্রতিবাদের অধিকার, যেটা ডক্টর BR আম্বেদকর এই ধারাটাকে হৃদয় ও আত্মা বলেছেন, অ্যাকচুয়ালি তোমার যদি কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে তুমি এই 32 নং ধারা অনুসারে ডাইরেক্ট তুমি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারো।
আর 226 নং ধারা অনুসারে তুমি হাইকোর্টে আবেদন করতে পারো। ক্লিয়ার? 226 নং ধারা অনুসারে তুমি হাইকোর্টে ডিরেক্ট আবেদন করতে পারো, আর নাহলে 32 দিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আবেদন করতে পারো। এটাকে বলা হয়, এই কারণে এই 32 নং ধারাকে বলা হয়েছে হৃদয় ও আত্মা। কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। কোন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়? এইমাত্র নাবার্ডের ফুল ফর্ম বললাম। তো নাবার্ড গঠিত হয় কোন কমিটির সুপারিশে? রাজ কমিটি, কেলকার কমিটি, শিবরমন কমিটি নাকি লাহিড়ী কমিটি? তো অপশান নাম্বার সি, শিবরমন কমিটির সুপারিশে, শিবরমন কমিটির সুপারিশে কিন্তু এই নাবার্ড গঠিত হয়। ওকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলে দিই যে নাবার্ড যে গঠিত হয় এটা কততম পরিকল্পনা কমিশনের মাধ্যমে? তো মনে রাখবে ষষ্ঠ পরিকল্পনা কমিশন। কি? ষষ্ঠ পরিকল্পনা কমিশনের মাধ্যমে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যাকে বলা হয়। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কিন্তু এই নাবার্ড গঠিত হয়। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংবিধানের মানে এই যে সংবিধান আনা হয়েছে সেটা কোন দেশ থেকে আনা হয়েছে? তো রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আনা হয়েছে। কিন্তু বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার নামটা হয়ে গেছে নীতি আয়োগ। ক্লিয়ার? নীতি আয়োগ। নেক্সট কোশ্চেন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? তো প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে? 1951, 1950 নাকি 1952 নাকি 1954? তো রাইট অ্যান্সার, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হয় 1951 সালে। ওকে। আর এইখানে দুটো জিনিস একটু বলার আছে। দেখো প্রথম অর্থ কমিশন গঠিত হয় তো 1951 সালে। ক্লিয়ার? রাষ্ট্রপতির সুপারিশে, তোমার সুপারিশ বলতে রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি অর্থ কমিশন গঠন করে। যাই হোক, তো মানে অর্থ কমিশনের যে সদস্য থাকে, মানে একজন চেয়ারম্যান থাকে আর 4 জন সদস্য থাকে। তো এদেরকে নিয়োগ করে কেউ? অর্থ কমিশনের যে সদস্য বা চেয়ারম্যান তাদের নিয়োগ করা হচ্ছে রাষ্ট্রপতি। এই অর্থ কমিশন, ফার্স্ট কোশ্চেন, এই অর্থ কমিশনের মেয়াদ কত বছর? তো মনে রাখবে ফার্স্ট কোশ্চেনে যেটা, অর্থ কমিশনের মেয়াদ হচ্ছে 5 ইয়ার্স। ক্লিয়ার? অর্থ কমিশনের মেয়াদ হচ্ছে 5 ইয়ার্স। বলতে পারে দ্বিতীয় কোশ্চেন যে বর্তমানে যে অর্থ কমিশন কততম অর্থ কমিশন? তো মনে রাখবে 15তম অর্থ কমিশন। 15তম অর্থ কমিশন হচ্ছে বর্তমান অর্থ কমিশন, যেটা শুরু হয়েছে তোমার হচ্ছে 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল 2020। ওকে। 2020 সালে 1 এপ্রিল থেকে এই যে 15তম অর্থ কমিশন এখনও চলছে। তো 5 বছর পর এটা এরপরে 16তম হবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? এটা তোমরা, আচ্ছা এটা নয় আমি বলেই দিচ্ছি যে 15তম যে অর্থ কমিশনের এই চেয়ারম্যান এখন বর্তমানে নন্দ কিশোর সিং। তো ভীষণই গুরুত্বপূর্ণ এই নামটা মনে রেখো, নন্দ কিশোর সিং। আমি কোনো না কোনো ভিডিওতে আবার এই নাম নিয়ে আসব, তখন আবার রিভিশন হবে। এইভাবেই রিভিশন হতে থাকবে প্রত্যেকটা জিনিস। তো 15তম যে অর্থ কমিশন তার চেয়ারম্যান হচ্ছে এখন বর্তমানে তোমার হচ্ছে নন্দ কিশোর সিং। ওকে। আর অর্থ কমিশনে বললাম যে একজন চেয়ারম্যান থাকে আর 4 জন সদস্য থাকে। তো টোটাল 5 জন মেম্বার থাকে। চলো পরবর্তী কোশ্চেন, বাক্সের ঢাকনা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার নাকি কোনোটি নয়? তো মনে রেখো তৃতীয় শ্রেণীর লিভার। বাক্সের ঢাকনা কিন্তু একটা তৃতীয় শ্রেণীর লিভার। নিচের কোনটি কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকের ফলে সৃষ্টি হয়? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ইউরিয়া নাকি কিটোন বডি? তো মনে রাখবে কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকের ফলে সৃষ্টি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাকের ফলে সৃষ্টি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি বলা হয় অ্যামোনিয়া তৈরি হয়, মনে রাখবে প্রোটিন বিপাকের ফলে কিন্তু অ্যামোনিয়া সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো সফটওয়্যার না হার্ডওয়্যার উভয়ই, নাকি শুধু সফটওয়্যার, নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, কম্পিউটারে যে ব্যবহৃত যে উইন্ডোজ, সেই উইন্ডোজটা হচ্ছে একটা সফটওয়্যার। ওকে। চলো, তো এই হচ্ছে আমাদের আজকে প্র্যাকটিস সেট 3। এরকমভাবে আমরা অনেক প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং প্র্যাকটিস করতে করতে তোমাদের এমন পরিস্থিতি হয়ে যাবে যে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে না, জিকে তোমাদের কাছে একদম জলের মতো হয়ে যাবে। এবং আমি লেটেস্ট যেসব যা কারেকশান হয়েছে, নতুন নতুন যেসব সংযোজন হয়েছে সেগুলো আমি নিয়ে আসবো, কী মডিফাই হচ্ছে সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো ওভারঅল কিন্তু তোমাদের এই সেশনগুলো খুবই ভালো লাগবে। তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। তোমরা একটু 2-1টা কমেন্ট করলে, ভালো কমেন্ট যাই হোক, আমরা মোটিভেট হই। তো আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করো বেশি করে এবং লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম যে চ্যানেল সন্তু একাডেমি, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো।